প্রিয় শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আশা করছি ভালো আছো সবাই। আজকের উদ্ভিদ বিজ্ঞান ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাসের শুরুতে চলো আমরা একটা ছবি দেখি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যে ছবিটা দেখতে পাচ্ছ, সেই ছবিটা দেখে নিশ্চয়ই অনুমান করতে পারছো আজকে আমরা কি নিয়ে আলোপ করব। হ্যাঁ, আশা করছি তোমরা ধরতে পেরেছো। আমরা ডিএনএ সিকোয়েন্সিং নিয়ে আলাপ করব। এই ডিএনএ সিকোয়েন্সিং নিয়ে আলোচনার শুরুতে একটা কথা বলে রাখা উচিত। তোমাদের বইতে জিনোম সিকোয়েন্সিং বলে একটা টপিক আছে। অত্যন্ত সংক্ষিপ্ত পরিসরে জিনোম সিকোয়েন্সিং সম্পর্কে তোমাদের বইতে আলাপ করা হয়েছে। কারণ একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য যতটুকুন আলোচনা করা দরকার ততটুকুনি। কিন্তু জিনোম সিকোয়েন্সিং একটা লার্জ বিষয়, একটা ভাস্ট বিষয়। যদি আমি উদাহরণ দিয়ে বলতে যাই, তাহলে বলতে পারি, ধরো তোমাদের বইতে কোনো একটা চ্যাপ্টারের একটা লাইনের অর্থ যদি তুমি বের করতে চাও, তাহলে খুব সহজে একটা লাইনের অর্থ তুমি বের করতে পারবে। কিন্তু পুরো বইয়ে যা কিছু বর্ণনা করা আছে, সেই পুরো বইয়ে বর্ণিত বিষয়টা যদি তোমাকে ব্যাখ্যা করতে বলা হয়, তা সহজে ব্যাখ্যা করা সম্ভব নয়। ডিএনএ সিকোয়েন্সিং এর সাথে জিনোম সিকোয়েন্সিং কে সেইভাবেই কম্পেয়ার করা যায়। অর্থাৎ আমাদের শরীরে যত ডিএনএ আছে, সেই ডিএনএর কোনো একটা নির্দিষ্ট অংশের যেই সিকোয়েন্সিং বা ক্রমসজ্জা, ক্রমসজ্জা মানে কি কি থাকে ডিএনএ তে? এডিনিন, গুয়ানিন, থাইমিন, সাইটোসিন, এগুলোর নিউক্লিওটাইড গুলি একটা নির্দিষ্ট ক্রমসজ্জায় সজ্জিত থাকে। তাহলে একটা ডিএনএ এর একটা নির্দিষ্ট অংশে যেই ক্রমসজ্জা আছে, সেটা হচ্ছে ডিএনএ সিকোয়েন্সিং। এইভাবে একটা প্রাণী দেহে বা একটা উদ্ভিদ দেহে যে পরিমাণ জেনেটিক ম্যাটেরিয়াল আছে, জেনেটিক ম্যাটেরিয়াল মানে কি? যে পরিমাণ জিন সংক্রান্ত তথ্য, জেনেটিক্যাল ইনফরমেশন আছে, সেই ইনফরমেশন কোথায় থাকে? ডিএনএ তে থাকে। ডিএনএ কিভাবে থাকে? ক্রোমোজোমে। ক্রোমোজোমের এক্সপ্রেশন, ক্রোমোজোমের লোকাসের যে এক্সপ্রেশন, সে এক্সপ্রেশন দেখে আমরা জিনোটাইপ, ফিনোটাইপ এগুলি নির্ণয় করি। কাজেই জিনোম সিকোয়েন্সিং যখন বলা হয়, তখন কোনো একটা প্রাণী বা উদ্ভিদে যে পূর্ণ পরিমাণ জেনেটিক্যাল ম্যাটেরিয়াল অর ডিএনএ আছে, দ্যাট মিনস সব ক্রোমোজোমে যে ডিএনএ আছে, সেই ডিএনএ তে যে তথ্য আছে, এবং ক্রোমোজোমের বাইরে মানে মাইটোকন্ড্রিয়ায় যে ডিএনএ আছে, সেই ডিএনএ যে তথ্য আছে, উদ্ভিদের ক্ষেত্রে হলে প্লাস্টিডও যে ডিএনএ আছে, সেই ডিএনএ যে তথ্য আছে, তার সমন্বিত প্রকাশটাকে বলা হচ্ছে জিনোম সিকোয়েন্সিং। আর ডিএনএ তে কোনো একটা নির্দিষ্ট অংশে যেই ক্রমসজ্জাটা, সেটাই হচ্ছে ডিএনএ সিকোয়েন্সিং। কাজেই এই ডিএনএ সিকোয়েন্সিং বুঝতে হলে আমাদের প্রথমে একটা ডিএনএ টুকরা লাগবে, এবং এই ডিএনএ টুকরাতে কোন নিউক্লিওটাইড কিভাবে সাজানো আছে সেটা বুঝতে হবে। তাহলে চলো আমরা আরেকটু ব্যাখ্যা করি বিষয়টা। ধরো এই একটা কোষ রাফলি আমরা বিষয়টা ডিসক্রাইব করব। এর মাঝে এই যে নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াসের মাঝে এই যে ক্রোমাটিন ফাইবার হিসেবে ডিএনএ থাকে। তাহলে আমরা এই কোষ থেকে ডিএনএ বের করে আনবো। এই যে ডিএনএ এর একটা অংশ বের করে আনবো। এই ডিএনএ বের করে আনার পর এই ডিএনএ এক টুকরা দু টুকরা ডিএনএ হলে তো চলবে না। কারণ একটা এক্সপেরিমেন্ট পরিচালনা করতে হলে তার উপাদান যথেষ্ট পরিমাণে থাকা লাগবে। কাজেই এই ডিএনএ এর
পরিমাণটাকে আমরা বৃদ্ধি করব। বৃদ্ধি করার যে পদ্ধতিটা সেটা হচ্ছে পিসিআর পদ্ধতি। পিসিআর পদ্ধতি। পিসিআর এর মাধ্যমে আমরা ডিএনএ কে এমপ্লিফাই করব, অর্থাৎ ডিএনএ এর অসংখ্য কপি তৈরি করব, অথবা আমাদের যে পরিমাণ দরকার পড়ে সে পরিমাণ কপি তৈরি করব। পিসিআর করার পর তারপর আমরা যে ঘটনাটা করব, সেই পিসিআর এর কপিকে একটা নির্দিষ্ট ধরনের ডিফেক্টিভ নিউক্লিওটাইড প্রয়োগ করে এবং অন্যান্য উপাদানগুলি ঠিক রেখে আমরা এটা জেল ইলেক্ট্রোফোরেসিস করব। জেল ইলেক্ট্রো ইলেক্ট্রো ইলেক্ট্রোফোরেসিস ফোরেসিস কথা হচ্ছে জেল ইলেক্ট্রোফোরেসিস একটা বিশেষ প্রক্রিয়া, ফোরেসিস করব। এটার মাধ্যমে ডিএনএ মলিকুলের যে নিউক্লিওটাইড গুলি আছে, ডিএনএ নিউক্লিওটাইড গুলিকে সেপারেট করা যায়। জেল ইলেক্ট্রোফোরেসিস করার পর এই জেল ইলেক্ট্রোফোরেসিসের ইন্টারপ্রিটেশন করতে হবে। ইন্টারপ্রিটেশন করতে হবে। তাহলে কয়টা কাজ গেল? ১ নম্বর কাজ হচ্ছে ডিএনএ কে আলাদা করতে হবে। ২ নম্বর কাজ হচ্ছে ডিএনএ কে পিসিআর করতে হবে। ৩ নম্বর কাজ হচ্ছে জেল ইলেক্ট্রোফোরেসিস করতে হবে। ৪ নম্বর কাজ হচ্ছে জেল ইলেক্ট্রোফোরেসিসের ইন্টারপ্রিটেশন করতে হবে। সেই ইন্টারপ্রিটেশন যদি আমরা করতে পারি, তখন আমরা একটা নির্দিষ্ট সিকোয়েন্সে যে নিউক্লিওটাইড গুলি, ধরো এডিনিন, থাইমিন, সাইটোসিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন, এডিনিন, এই একটা আননোন ডিএনএ এতে কি নিউক্লিওটাইড কি ক্রমসজ্জায় আছে সেটা আমরা বের করতে পারবো। সেটা বের করলেই আমাদের ডিএনএ সিকোয়েন্সিং হয়ে গেল। এই ডিএনএ সিকোয়েন্সিং কেন জানতে হবে? কারণ ডিএনএ তে জীবনের ভাষা নিহিত থাকে। তোমরা দেখেছো অ্যামাইনো অ্যাসিড গুলি ট্রান্সলেশনের সময় তোমরা এই জিনিসটা পেয়েছো। অ্যামাইনো অ্যাসিড গুলি নির্দিষ্ট ক্রমশ বিন্যাসে সজ্জিত হয়ে প্রোটিন তৈরি করে এবং প্রোটিন জীবনের ভাষাকে নিয়ন্ত্রণ করে, এবং জীবনের প্রকাশ হচ্ছে প্রোটিনের ভাষার প্রকাশ, যেটাকে আমরা জিনের প্রকাশ বলি। আর সেই অ্যামাইনো অ্যাসিড গুলি সিনথেসিস হয় কিন্তু নিউক্লিওটাইড গুলি ট্রিপলেট আকারে বসে। কাজেই এখানে যে নিউক্লিওটাইডের ক্রমসজ্জা, সেই নিউক্লিওটাইডের ক্রমসজ্জা অনুসারে আমরা কিন্তু অ্যামাইনো অ্যাসিড, প্রোটিন, তার পরিভাষা কিভাবে হয় সেটা ব্যাখ্যা করা যায়। এই জন্যই ডিএনএ সিকোয়েন্সিং এত গুরুত্বপূর্ণ। এবং এই যে ডিএনএ সিকোয়েন্সিং আগে বলেছি, মানে অতি সামান্য একটা বিষয় জীবনের সাথে কম্পেয়ার করলে, যদি একটা বইয়ের সাথে তুলনা করি, একটা লাইনের পাঠোদ্ধার করা, আর জিনোম সিকোয়েন্সিং হচ্ছে পুরো বইয়ের পাঠোদ্ধার করা। অর্থাৎ পুরো বডিতে, পুরো অর্গানিজমে যে পরিমাণ জেনেটিক ম্যাটেরিয়াল আছে, সেই জেনেটিক ম্যাটেরিয়ালের ইন্টারপ্রিটেশন বের করা হচ্ছে জিনোম সিকোয়েন্সিং। আর শুধু ডিএনএ এর একটা নির্দিষ্ট অংশের নিউক্লিওটাইড গুলির সিকোয়েন্স নির্ণয় করা হচ্ছে ডিএনএ সিকোয়েন্সিং। তাহলে আমরা চলো এই ডিএনএ সিকোয়েন্সিং এর প্রথমে ডিএনএ কিভাবে এক্সট্রাক্ট করে এই অংশটা দেখব। এই যে জিনোম সিকোয়েন্সিং, এটা বিভিন্ন বিজ্ঞানী বিভিন্নভাবে এই সিকোয়েন্স করার পদ্ধতি আবিষ্কার করেছেন। যদি আমরা উদাহরণ হিসেবে বলি, সেঙ্গার নামক একজন বিজ্ঞানী, উনি একটা মেথড আবিষ্কার করেছেন, সেটাকে সেঙ্গার সিকোয়েন্সিং মেথড বলে। মিক্সিম অ্যান্ড গিলবার্ট নামক দুজন বিজ্ঞানী, ওনারা আলাদা করেছেন, এবং বর্তমানে যেটা চলে সেটাকে বলা হচ্ছে নেক্সট জেনারেশন সিকোয়েন্সিং পদ্ধতি। কিন্তু যেই সব পদ্ধতি হোক না কেন, ফান্ডামেন্টাল বা বেসিক পদ্ধতি হচ্ছে সেঙ্গারের পদ্ধতি। এই সেঙ্গারের পদ্ধতিটাকে ভিত্তি করেই পরবর্তীতে অন্যান্য সিকোয়েন্সিং পদ্ধতিগুলি চালু হয়েছে। কাজেই তোমাদের সিলেবাসে ডিটেইল ডিএনএ সিকোয়েন্সিং পদ্ধতি নাই। তোমাদের বোঝার সুবিধার্থে, শুধু বোঝার জন্যই যতটুকু সহজীকরণ করা যায়
ততটুকুন সহজীকরণের জন্য আমি চেষ্টা করেছি এবং সেই ক্ষেত্রে আমরা সেঙ্গারের সিকোয়েন্সিং পদ্ধতিটা দেখব। এই পদ্ধতিটা দেখার জন্য আমরা একটা ভিডিওর সহায়তা নেব। ভিডিও দেখার আগে যে মহান ব্যক্তি এই পদ্ধতিটি আবিষ্কার করেছেন তার সম্পর্কে একটু জেনে নিই। এই যে দেখতে পাচ্ছ যার ছবি, নিশ্চয়ই বুঝতে পেরেছ আমরা ফ্রেডরিক সেঙ্গার সম্পর্কে জানার চেষ্টা করছি। ফ্রেডরিক সেঙ্গার উনি ব্রিটিশ ভদ্রলোক, জন্মগ্রহণ করেছেন ইংল্যান্ডে, ক্যামব্রিজ ইউনিভার্সিটির ছাত্র ছিলেন এবং এই আবিষ্কারের জন্য উনি 1958 সালে নোবেল পুরস্কারে ভূষিত হন। চলো তাহলে ডিএনএ এক্সট্রাকশন কিভাবে করা হয় সেই ভিডিওটা দেখি। এখানে যে কথাটা বলা দরকার, ডিএনএ নানা ধরনের কেমিক্যাল রিএজেন্ট ব্যবহার করে এক্সট্রাক্ট করা যায়। আমরা এখানে একটা প্ল্যান্ট ডিএনএ কিভাবে সংগ্রহ করে সেটাই কেবল দেখব। একটা পেট্রি ডিসে একটা কাঙ্ক্ষিত উদ্ভিদের পাতা নিলাম, পাতা নেওয়ার পর সেটাকে সারফেস স্টেরিলাইজেশন করা লাগে, যেন পাতার গায়ে কোনো অনাকাঙ্ক্ষিত জীবাণু লেগে না থাকে। কারণ আমাদের টার্গেট হচ্ছে ওই নির্দিষ্ট উদ্ভিদের ডিএনএটা সংগ্রহ করা। যে স্টেরাইল করা হলো ডিস্টিল ওয়াটার দিয়ে, এবং এখন পাতাটা এইভাবে কেটে নেওয়া হবে যেন পাতার শিরাগুলি না আসে। কারণ পাতার শিরাগুলিতে সেকেন্ডারি মেটাবোলাইট থাকে, তাতে ডিএনএ এক্সট্রাকশনে সমস্যা হয়। এবার এই পাতার টুকরাটা একটা মর্টারে নেওয়া হলো, যেটাকে আমরা হামানদিস্তা বলি, পোর্সেলিনের বাটির মতো। নেওয়ার পর এখানে 200 মাইক্রোলিটার পরিমাণ এক্সট্রাকশন বাফার দেওয়া হবে। এক্সট্রাকশন বাফার হচ্ছে এক বিশেষ ধরনের কেমিক্যাল, যেটা উদ্ভিদের সেল স্ট্রাকচারটা ভেঙে ওখান থেকে ডিএনএ রিলিজ করতে সাহায্য করে। যেটা দেখতে পাচ্ছ মাইক্রোপিপেট, এই মাইক্রোপিপেটের সাহায্যে আমরা 200 মাইক্রোলিটার এক্সট্রাকশন বাফার নেব। এই যে এক্সট্রাকশন বাফার প্রয়োগ করা হলো, এবার আস্তে আস্তে চাপ দিয়ে পাতাটাকে স্ম্যাশ করা হবে, অর্থাৎ পাতাটাকে ভালোভাবে পিষে নেওয়া হচ্ছে। যখন তরল হয়ে যাবে এই রসের মধ্যে, তখন আরো 500 মাইক্রোলিটার এক্সট্রাকশন বাফার যোগ করা হলো। এরপর ওই এক্সট্রাক্ট, পাতার এক্সট্রাক্ট বা রস একটা মাইক্রোফিউজ, ছোট ছোট টিউবের মতো ঢাকনা দেওয়ার ব্যবস্থা আছে, এগুলিকে বলা হয় মাইক্রোফিউজ। এগুলি সেন্ট্রিফিউগাল মেশিনে অথবা পিসিআর মেশিনে সেট করতে সুবিধা হয়। এই ছোট্ট টিউবগুলিকে বলা হয় মাইক্রোফিউজ। মাইক্রোফিউজে নেওয়া হলো, নেওয়ার পর এটাকে 50 থেকে 60 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে 30 মিনিটের জন্য ওয়াটার বাথে রেখে দেওয়া হবে। এইভাবে রেখে দেওয়ার পর এটা ওয়াটার বাথ থেকে নেওয়া হলো, নেওয়ার পর সেন্ট্রিফিউগাল মেশিনে দেওয়া হবে, এবং 10,000 আরপিএম এর সেন্ট্রিফিউগাল মেশিন, এই যে দেখতে পাচ্ছ সেন্ট্রিফিউগাল মেশিন, ঢাকনা বন্ধ করা হলো এবং তাকে 10 মিনিট ধরে সেন্ট্রিফিউজ করা হবে। 10 মিনিট, আর এখানে 10,000 রোটেশন দেওয়া হয়েছে, 10,000 আরপিএম। এইভাবে
সেন্ট্রিফিউজ হয়ে যাওয়ার পর টিউবটা বের করে নিয়ে এখন দেখতে পাচ্ছ উপরের দিকে অপেক্ষাকৃত পাতলা অংশটা এবং নিচের দিকে অপেক্ষাকৃত ঘন অংশটা টিউবের মধ্যে থাকে। সেখান থেকে পাতলা অংশটা একটা মাইক্রোপিপেটের সহায়তায় পাতলা অংশটা, যেটাকে সুপারনেট্যান্ট বলে, পাতলা অংশটা কালেক্ট করা হচ্ছে মাইক্রোপিপেটের সাহায্যে এবং সেটা আরেকটা টিউবে নেওয়া হলো। এবার তলানিটা আমরা ডিসকার্ড করব, শুধু উপরের পাতলা অংশটা সেটাকে পুনরায় ক্লোরোফর্ম আর আইসোঅ্যামাইল অ্যালকোহলের মিক্সচার 24:1 অনুপাতে নিয়ে ওই এক্সট্রাক্টে যোগ করা হবে। এই যে যোগ করা হলো এবং ওই পরিমাণেই যোগ করা হবে যে পরিমাণ এক্সট্রাক্ট ছিল সে পরিমাণ, এবং ভালোভাবে মিশানো হবে। আস্তে আস্তে শেক করে ভালোভাবে মিশানো হচ্ছে। আস্তে আস্তে শেক করা হচ্ছে এবং শেক করে ভালোভাবে মিশে যাওয়ার পর আবার 10,000 RPM এ 10 মিনিট ধরে সেন্ট্রিফিউজ করা হবে। এই যে সেন্ট্রিফিউগেজ মেশিনে সেট করে দেওয়া হলো। এইভাবে কয়েকবার এই কাজটা করা হবে। এবার আবার উপরের পাতলা অংশটা এই যে উপরের পাতলা অংশটা আরেকটা টিউবে সংগ্রহ করা হলো। এবং এবার আবার একই নিয়ম আইসোমাইল অ্যালকোহল এবং ক্লোরোফর্মের মিক্সচার যোগ করে সাথে আবার সেন্ট্রিফিউজ করে যেই পাতলা অংশটা সাদা অংশটা পাওয়া যাবে সেটার সাথে আইসোপ্রোপাইল অ্যালকোহল যোগ করতে হবে। আইসোপ্রোপাইল অ্যালকোহল অবশ্যই বরফ শীতল হতে হবে, অত্যন্ত ঠান্ডা আইসোপ্রোপাইল অ্যালকোহল যোগ করা হচ্ছে। এই যে আইসোপ্রোপাইল অ্যালকোহল যোগ করার পর এবার আস্তে আস্তে করে শেক করে এটা -20°C টেম্পারেচারে 30 মিনিটের জন্য রেখে দিতে হবে। এরপর আবার 10,000 RPM এ এটাকে সেন্ট্রিফিউজ করতে হবে। এবার কিন্তু উপরের পাতলা অংশটা বাদ দিয়ে যে তলানিটা, এই সর্বশেষ বার তলানিটা সংগ্রহ করতে হবে এবং তলানিটা সংগ্রহ করে এখানে 70% অ্যালকোহল যোগ করে যদি অবজার্ভ করি আমরা, তাহলে দেখব অত্যন্ত সূক্ষ্ম সুতার ন্যায় ডিএনএ স্ট্র্যান্ড, ডিএনএ ফ্র্যাগমেন্ট খুব সতর্কভাবে অবজার্ভ করলে খালি চোখেই দেখা যায়। এবং সেটা 50 মাইক্রোলিটার স্টেরাইল ওয়াটার এবং টি বাফার যোগ করে ডিজলভ করতে হবে এবং এইভাবে ডিজলভ করে পরবর্তীতে এইভাবে নিম্ন তাপমাত্রায় চাইলে দীর্ঘদিন পরবর্তী ব্যবহারের জন্য সংগ্রহে রাখা যাবে। আশা করছি এই ভিডিও দেখে তোমরা বুঝতে পারছো যে কিভাবে স্টেপ বাই স্টেপ একটা জটিল অথচ ধারাবাহিক প্রক্রিয়ায় একটা
উদ্ভিদ বলো কিংবা অন্য কোনো নমুনা থেকে ডিএনএ এক্সট্রাক্ট করা যায়, অর্থাৎ ডিএনএ কে বের করে নিয়ে আসা যায়। তো আগেও বলেছি এই ডিএনএ এক্সট্রাকশনের নানা পদ্ধতি আছে। তোমরা যেটা দেখেছো সেটা হচ্ছে ট্র্যাডিশনাল সেঙ্গার পদ্ধতির সবচাইতে নির্ভরযোগ্য এবং সবচাইতে ফান্ডামেন্টাল বা বেসিক টেকনিক। তাহলে আমরা ডিএনএ ফ্র্যাগমেন্ট পেয়ে গেলাম। এবার কি করতে হবে? ডিএনএ ফ্র্যাগমেন্টটাকে এমপ্লিফাই করতে হবে, তার মানে অনেকগুলি কপি করতে হবে। কিভাবে আমরা অনেকগুলি কপি তৈরি করব? অনেকগুলি কপি তৈরি করার পদ্ধতি হচ্ছে পিসিআর করা। তাহলে চলো পিসিআর এ আসলে ঘটনাটা কি ঘটে সেটা আমরা দেখব। পিসিআর এ আসলে কি, আমাদের বডিতেই যেমন সেলের রেপ্লিকেশন হয়, ঠিক একই নিয়মে আর্টিফিশিয়ালি একটা পিসিআর যন্ত্রের সাহায্য নিয়ে এবং কিছু নিউক্লিওটাইড এবং এনজাইমের সহায়তায়, যান্ত্রিক সহায়তার মাধ্যমে একটা কাঙ্ক্ষিত ডিএনএ টুকরাকে অনেকগুলি কপিতে পরিণত করার পদ্ধতিটা হচ্ছে পিসিআর পদ্ধতি। ধরো এই যে তোমার কাছে এক টুকরা ডিএনএ আছে, এটাকে পিসিআর এর মাধ্যমে পিসিআর মিক্সচারে নিউক্লিওটাইড, বিভিন্ন এনজাইম, প্রাইমার সব দিয়ে যখন পিসিআর মেশিনে দেয়া হবে, তখন এটা প্রথমে ডিনেচার হয়ে যাবে। ডিনেচার্ড মানে তার মাঝখানের হাইড্রোজেন বন্ধন ভেঙে যাবে, ভেঙে দুইটা স্ট্র্যান্ড আলাদা হয়ে যাবে। পরবর্তীতে আবার রিনেচিউড হবে। রিনেচার্ড মানে যে আবার কমপ্লিমেন্টারি ডিএনএ। তাহলে কমপ্লিমেন্টারি ডিএনএ হয়ে গেল, তার মানে আমরা এই যে একটা ডিএনএ থেকে দুইটা ডিএনএ স্ট্র্যান্ড পেয়ে গেলাম, দুইটা ডিএনএ টুকরো পেয়ে গেলাম, যে দুইটা ডিএনএ টুকরা পেয়ে গেলাম। এটা আবার একই নিয়মে প্রত্যেকটা আলাদা হবে। এই যে আলাদা হলো, এই যে আলাদা হলো, আলাদা হওয়ার পর এটা কি হবে? এগুলি আবার কমপ্লিমেন্টারি স্ট্র্যান্ড ফর্ম হবে। এই যে কমপ্লিমেন্টারি স্ট্র্যান্ড, এই যে কমপ্লিমেন্টারি স্ট্র্যান্ড, কমপ্লিমেন্টারি স্ট্র্যান্ড, কমপ্লিমেন্টারি স্ট্র্যান্ড ফর্ম, কমপ্লিমেন্টারি স্ট্র্যান্ড ফর্ম। এইভাবে যে পরিমাণ সাইকেল অথবা যে পরিমাণ খন্ডাংশ আমরা চাই, সেই পরিমাণ ইনস্ট্রাকশন এবং সেই পরিমাণ যদি আমরা র মেটেরিয়ালস দিই, তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত পরিমাণ ডিএনএ কপি পাবো। তাহলে চলো আমরা একটা অ্যানিমেটেড ভিডিও দেখি, যেখানে এই পিসিআর এর কিভাবে ডিএনএ এমপ্লিফাই করে সেটা আমরা বুঝতে পারবো। এই পিসিআর দিয়ে ডিএনএ এমপ্লিফাই ছাড়াও ইদানিং আরো আপার ভার্সন পিসিআর হয়েছে, যেটা দ্বারা সরাসরি সিকোয়েন্সিং ও করে ফেলা যায়, এমনকি ডিএনএ কে সেপারেটও করে ফেলা যায়। আমরা এক্ষেত্রে শুধু এমপ্লিফিকেশনটাই দেখব। এই যে দেখতে পাচ্ছ, ধরো একটা ডিএনএ এর খন্ডাংশ, এই যে ডিএনএ খন্ডাংশ, এইটার একটা অংশ পিসিআর করা হবে। এ করে অনেকগুলি কপি পাওয়া যাবে। এটা একটা পিসিআর মেশিন। বিভিন্ন কোম্পানির বিভিন্ন ধরনের পিসিআর মেশিন পাওয়া যায়। এর মাঝে এই যে ছোট টিউব, এই ছোট টিউবে ডিএনএ খন্ডাংশ, প্রাইমার, টেমপ্লেট, নিউক্লিওটাইড সব দিয়ে একটা মিক্সচার তৈরি করে দেওয়া হয়। মিক্সচার তৈরি করে এই মেশিনের মধ্যে দেওয়া হলো এবং নির্দিষ্ট পরিমাণ সাইকেল এবং নির্দিষ্ট পরিমাণ ডিউরেশন সেট করে দেওয়ার পর মেশিনের অভ্যন্তরে যে রিঅ্যাকশনটা হয়, যে প্রসেসে ডিএনএটা এমপ্লিফাই হয় বা কপি হয়, সেটাই তোমরা দেখতে পাচ্ছ। প্রথমে ডিএনএ ডাবল হেলিক্স খুলে যায়, খুলে যাওয়ার পর পলিমারেজ এনজাইম আসে এবং প্রাইমার সেট হয়।
যেটা তোমরা ডিএনএ রেপ্লিকেশন পড়ার সময় যেইভাবে পড়েছো। ঠিক একই নিয়মে এখানে নতুন স্ট্র্যান্ড, কমপ্লিমেন্টারি স্ট্র্যান্ড সিনথেসিস হয়। এই যে সিনথেসিস হচ্ছে, তাইলে একটা সাইকেল, মনে করো একটা সাইকেল কমপ্লিট হলো। এবার দ্বিতীয় সাইকেল আবার শুরু হওয়ার সময় আবার ডিএনএ ডাবল হেলিক্স খুলে যাবে। আবার একই নিয়মে প্রাইমার বসবে, কমপ্লিমেন্টারি স্ট্র্যান্ড সিনথেসিস হবে। সিনথেসিস হওয়ার পর সেটা ফিনিশ হলো। ফিনিশ হওয়ার পর সেকেন্ড সাইকেল শেষ হলো। একই নিয়মে ধরো থার্ড সাইকেল শুরু হবে। থার্ড সাইকেলও একই ঘটনার পুনরাবৃত্তি হলো। এইভাবে একটার পর একটা ধাপের পর আরেকটা ধাপ শুরু হবে এবং চলতে থাকবে। এই জন্য বলা হচ্ছে চেইন রিঅ্যাকশন। আশা করছি বুঝতে পারছো তোমরা ডিএনএর কিভাবে পিসিআর পদ্ধতি প্রয়োগ করে অ্যামপ্লিফাই করা যায়, কিভাবে সংখ্যা বৃদ্ধি করা যায়। তাহলে আমরা এতটুকুন পর্যন্ত কি পেলাম? আমরা ডিএনএর এক্সট্রাকশন করে ডিএনএর সুনির্দিষ্ট খণ্ডাংশ পেলাম এবং সেই খণ্ডাংশকে পিসিআর পদ্ধতিতে অ্যামপ্লিফাই করা বা অনেকগুলি কপি তৈরি করা হলো। এবার এই অনেকগুলি কপিকে ইলেকট্রোফোরেসিস করা হবে এবং ইলেকট্রোফোরেসিসের মাধ্যমে যে ডিএনএ সুনির্দিষ্ট ব্যান্ডকে ইলংগেট করা হবে এবং নির্দিষ্ট পরিমাণ নিউক্লিওটাইডের সিকোয়েন্স কোন জায়গায় আছে সেটা নির্ণয় করা হবে। সেটা বেশ জটিল একটা প্রসেস, যেহেতু তোমাদের সিলেবাসে ওইটুকুন কভার করে না। আবার তোমাদের এই বিষয়টা সম্পর্কে একটু ধারণা থাকা উচিত। সেই জন্য আমি সংক্ষেপে বিষয়টা ব্যাখ্যা করার চেষ্টা করছি। এই যে জেল ইলেকট্রোফোরেসিস করার কাজে একটা বিশেষ ধরনের জেল কাস্ট বা বিশেষ যন্ত্র ব্যবহার করা হয়। এটা ধরো এই এখানে আমি একটু বোঝানোর চেষ্টা করি যে ধরো এটা একটা ট্রে এর মতো জিনিস। এখানে ধরো নেগেটিভ ইলেকট্রোড থাকে, এখানে পজিটিভ ইলেকট্রোড থাকে। এই যে নেগেটিভ ইলেকট্রোড একটা বাফার দ্রবণে নেগেটিভ থেকে পজিটিভ ইলেকট্রোডের দিকে ডিএনএ এর ব্যান্ডকে রান করানো হয়। যেহেতু যে ডিএনএ তে ফসফেট গ্রুপ থাকে, সে কারণে এটা এই তড়িৎ প্রবাহে অবশ্যই সাড়া দেবে। এই কাজের জন্য একই নিয়ম, ধরো এই যে এই একটা টেস্ট টিউব, এই একটা টেস্ট টিউব, এই একটা টেস্ট টিউব, এই একটা টেস্ট টিউব, ৪ টা টেস্ট টিউবে একই পরিমাণে, তাহলে এখানে কি লাগবে? ডিএনএ খন্ডাংশ, প্রাইমার, পলিমারেজ এনজাইম এবং নিউক্লিওটাইডগুলি একই পরিমাণে দেওয়া হলো। একই পরিমাণে দেওয়া হলো। একটা মিক্সচার দেওয়া হলো। কিন্তু মিক্সচারে দেওয়া হলো দেখা যাচ্ছে এইটাতে ধরো এখানে একটা ডিফেক্টিভ এটিপি দেওয়া হলো। ডিফেক্টিভ এডিনিন নিউক্লিওটাইড দেওয়া হলো। আমি ডিফেক্টিভ এডিনিন নিউক্লিওটাইড ব্যাখ্যা করছি। ধরো এডিনিন, থাইমিন, গুয়ানিন, সাইটোসিন, এই ৪ টার মিক্সচার দেওয়া হলো। এখানে টেমপ্লেট দেওয়া হলো, এনজাইম দেওয়া হলো। এখন এই যে এই ৩ টা পরিমাণ সমান থাকলো, কিন্তু এখানে কিছু কম এডিনিন নিউক্লিওটাইড দেওয়া হলো। এডিনিন নিউক্লিওটাইডটা হবে ডিফেক্টিভ কেন? যে ডাই ডিঅক্সি টিএনপি,
ঠিক আছে? ডাইডিঅক্সি নিউক্লিওটাইড। কেন ডাইডিঅক্সি নিউক্লিওটাইড? ধরো একটা সাধারণ নিউক্লিওটাইড এমন থাকে, একটা সাধারণ নিউক্লিওটাইড এমন থাকে, তাইলে এখানে তার একটা ডিঅক্সি, মানে এখানে একটা অক্সিজেন কম আছে। কিন্তু যদি ডাইডিঅক্সি হয়, এই যে 3 নম্বরও এই একটা অক্সিজেন কম থাকবে, একটা অক্সিজেন কম থাকবে, তখন হয়ে যাবে ডাইডিঅক্সি। তখন কি হবে? এই 3 নম্বর প্রান্তে ওই নির্দিষ্ট নিউক্লিওটাইড কোনো বন্ড ক্রিয়েট করতে পারবে না। বন্ড ক্রিয়েট করতে না পারলে এখানে যদি রেডিও অ্যাক্টিভ ডাই দেওয়া হয়, তাহলে সেই নির্দিষ্ট নিউক্লিওটাইডটা আর ছবি নির্ণয় করা সম্ভব হবে। এই পদ্ধতিটাই স্যাঙ্গার ব্যবহার করেছেন। এটা ব্যাখ্যা করতে চাইলে আরো বিস্তৃত ব্যাখ্যা করা যায়, কিন্তু যেহেতু তোমাদের এই একাদশ দ্বাদশ শ্রেণীর উপযোগী করে আমি বিষয়টা তৈরি করার চেষ্টা করছি, এজন্য আমি আর এর বিস্তারিত ব্যাখ্যা করছি না। তাহলে একই নিয়মে এটাতে ধরো এডিনিন টা ডাইডিঅক্সি অবস্থায় আছে, এডিনিনটা, এটাতে ধরো সাইটোসিনটা ডাইডিঅক্সি অবস্থায় আছে, এটাতে ধরো গুয়ানিনটা ডাইডিঅক্সি অবস্থায় আছে, এটাতে থাইমিনটা ডাইডিঅক্সি অবস্থায় আছে। এবার এই এইখানে একটা জেল, 11 জেল মানে 11 দ্বারা তৈরি জেল। এই জেলে একটা ফ্রেম বানানো হবে, যেখানে এই ধরনের 4টা চেম্বার থাকবে। এই যে প্রত্যেকটা চেম্বারে আলাদা আলাদা এই নিউক্লিওটাইডের মিক্সচার দেওয়া হবে। এই যে প্রত্যেকটা চেম্বারে আলাদা আলাদা দেওয়া হবে। দেওয়ার পর এইখানে একটা জানা দৈর্ঘ্যের একটা লেডার, একটা নিউক্লিওটাইডের বেস, এই নিউক্লিওটাইড বেসের লেডারটা, লেডার মানে একটা স্কেলের মতো, এইটা দেওয়া হবে যেন সেটা দ্বারা আমরা বেস পেয়ার নির্ণয় করতে পারি। সেইটা জেল রানিং শেষে এটা একটা রেডিও অ্যাক্টিভ ফটোগ্রাফ নেওয়া হবে এবং একটা নির্দিষ্ট নিয়মে একটা রেডিওগ্রাফিক অ্যানালাইজারের মাধ্যমে এটা এই সিকোয়েন্সটা এডিনিন, থাইমিন, গুয়ানিন, সাইটোসিন কার পরে কে আছে সেই সিকোয়েন্সটা নির্ণয় করার মাধ্যমে ডিএনএ এর সিকোয়েন্স ডিটারমিন করা যায়। তাহলে চলো আমরা একটা ভিডিওতে এই ইলেকট্রোফোরেসিসটা, জেল ইলেকট্রোফোরেসিসটা কিভাবে ঘটে সেটা দেখার চেষ্টা করি। চলো ভিডিওটা দেখি। এই যে এটা ইলেকট্রোফোরেসিস ট্রে, এই যে এখানে ইলেকট্রোড, এখানে ইলেকট্রোড লাগানো আছে, এইখানে ট্রেটা বসানোর ব্যবস্থা আছে। এইখানে নেগেটিভ প্রান্ত, এইখানে পজিটিভ প্রান্ত। এবার এই 11 দ্বারা বানানো বিশেষ ট্রেটা সেট করা হলো, যেখানে যেখানে ছোট ছোট ছিদ্রওয়ালা চেম্বার আছে, যেখানে আমরা রেডিও অ্যাক্টিভ নিউক্লিওটাইডের মিক্সচার দিতে পারবো। তার আগে আমরা বাফার দ্রবণটা দিচ্ছে, এখানে বাফার দ্রবণটা দিচ্ছে, এবং এটা কতটুকু বাফার দেওয়া যাবে সেটা একটা স্কেল দেওয়া আছে। এই যে ম্যাক্সিমাম এখান পর্যন্ত বাফার দ্রবণ দেওয়া যায়। এবার এই যে দেখতে পাচ্ছ, এই যে 4 ধরনের নিউক্লিওটাইড, সাথে ল্যাডার নিউক্লিওটাইডটা মিক্সচার, এবং এটা মাইক্রোপিপেটের সাহায্যে, এই যে মাইক্রোপিপেটের সাহায্যে এই যে রেডিও অ্যাক্টিভ ডাই যুক্ত ডিএনএ স্যাম্পল নেওয়া হচ্ছে। এবার এই মাইক্রোপিপেটের সাহায্যে 11 চেম্বারে এটা সতর্কতার সাথে প্রবেশ করানো হলো। এই যে আবার দ্বিতীয় চেম্বারে দেওয়া হচ্ছে, ওই আলাদা আলাদা মিক্সচার আলাদা আলাদা চেম্বারে দেওয়া হবে। এই স্যাম্পলগুলি যখন লোড করা শেষ হয়ে যাবে, তখন এই যে ইলেকট্রোড
কাভারিংটা এই যে সেট করে দেওয়া হলো। এবার ইলেকট্রোডের অন্য প্রান্তটা এই যে ইলেকট্রোফোরেসিস কন্ট্রোল প্যানেলের সাথে সংযুক্ত করা হচ্ছে। এবার পাওয়ার সাপ্লাই যদি অন করে দেয়া হয় এবং নির্দিষ্ট পরিমাণ প্যারামিটারগুলি সেট করে দেওয়া হচ্ছে, টাইমিং সেট করে দেওয়া হচ্ছে। এবার কমান্ড দেওয়া হলো। এবার নেগেটিভ প্রান্ত থেকে ডিএনএ স্ট্রেনগুলি পজিটিভ প্রান্তের দিকে মুভ করবে। এইভাবে ইলেকট্রোফোরেসিস মেশিনের মাধ্যমে যখন এই যে রানিং করা শুরু হচ্ছে, এখানে আমরা রেডিও অ্যাক্টিভ ডাই যুক্ত এই ডিএনএ খন্ডাংশগুলি রান করা শুরু হচ্ছে। এই যে রান করা শুরু হয়েছে এবং রানিং শেষেই যখন এটা যখন রানিং শেষ হবে তখন আমরা এই জেল অংশটা বাফার থেকে আলাদা করে নিয়ে একটা এক্স-রে ফিল্মের উপর পেস্ট করতে হবে, এক্স-রে ফিল্মের উপর রাখতে হবে। এক্স-রে ফিল্মের উপর রাখার পর ওই ফিল্মটা একটা অ্যানালাইজার মেশিনের মাধ্যমে অ্যানালাইসিস করা যায়। এই অ্যানালাইসিসের মাধ্যমে আসলে একটা অটো রেডিওগ্রাফ বা এক্স-রে ইমেজ তোলা হয়। এই এক্স-রে ইমেজের মধ্যে বিভিন্ন ব্যান্ডের ডিএনএর খন্ডাংশের ছবি দেখতে পাওয়া যায় এবং এডিনিন, থাইমিন, গুয়ানিন, সাইটোসিন আলাদা আলাদা লাইনে তাদের এই ডিফেক্টিভ বা ত্রুটিযুক্ত রেডিও অ্যাক্টিভ পদার্থযুক্ত নিউক্লিওটাইডগুলি রেসিডিউ ওর ইমপ্রেশন পরে সেই রেসিডিউয়াল ইমপ্রেশন ধরে সিকোয়েন্স নির্ণয় করা যায়। এই যে তোমরা যে ছবিটা দেখতে পাচ্ছ, এই যে এটা একটা যে অ্যানালাইজার মেশিন, এটাতে ওই এক্স-রে ফিল্মটা জেল ইলেকট্রোফোরেসিসে যেই এক্স-রে ফিল্মের উপর যে রেডিওগ্রাফটা নেওয়া হবে সেই এক্স-রে ফিল্মটা অথবা ওই ট্রে সহ বাফার থেকে বের করে এক্স-রে ফিল্মের মধ্যে বসানোর পর সেই এক্স-রে ফিল্ম সহ ট্রেটা এই মেশিনে দেওয়া যায় এবং এখানে একটা বিশেষ ধরনের পোলারয়েড ক্যামেরা আছে। সেই ক্যামেরার সাহায্যে রেডিওগ্রাফ নেওয়া হয় এবং এই রেডিওগ্রাফ নিয়ে এটা অনেক সময় রিয়েল টাইম অথবা পরবর্তীতে এই কম্পিউটার অ্যানালাইজারের মাধ্যমে এই সিকোয়েন্সটা বের করা যায়। এইটা হচ্ছে অটো রেডিওগ্রাফি করার মেশিন অ্যানালাইজার সহ। এই ধরনের একটা ফিল্ম, এই যে দেখতে পাচ্ছ, এই ধরনের একটা ফ্লোরোসেন্ট বার যুক্ত এই ধরনের এটা একটা অটো রেডিওগ্রাফি ফিল্ম। এইখানে বিভিন্ন লেন্থের ফ্র্যাগমেন্ট পাওয়া যাবে আর এইগুলি অ্যানালাইসিসের মাধ্যমে ইদানিং বিভিন্ন ধরনের সফটওয়্যার আছে যেগুলির মাধ্যমে এইগুলি ইন্টারপ্রিটেশন করা যায় এবং ইন্টারপ্রিটেশন করে যে কোন নিউক্লিওটাইডের পাশাপাশি অবস্থান করছে সেটা বের করা যায়। আমরা যদি আরেকটু বিশ্লেষণ করি তাহলে দেখো এই ছবিটা দেখো, এইখানে ডিফেক্টিভ নিউক্লিওটাইড যুক্ত লাইনগুলি আছে। এখন এর জেল ইলেকট্রোফোরেসিস যখন হবে রানিং এর সময় এটা যেখানে ডিফেক্টিভ নিউক্লিওটাইডটা ছিল সেই জায়গাতে এসে তার বাইন্ডিংটা, হাইব্রিডাইজেশনটা অথবা রেপ্লিকেশন প্রসেসটি ইন্টারাপ্ট হবে এবং সেই জায়গাটাতে একটা রেসিডিউ উৎপন্ন হবে। এটা হচ্ছে সংক্ষেপে যদি বলি, এটা আরো ব্যাখ্যার দাবি রাখে
সংক্ষেপে বললে এইটাই হচ্ছে মেকানিজম যার বেসিসে এই ডিএনএ সিকোয়েন্সিং করেছিলেন সেল। এইজন্য এটাকে চেইন টার্মিনেশন মেকানিজমও বলা হয়। তাহলে এই যে এই লাইনে ধরো যেটা সবচেয়ে ছোট ফ্র্যাগমেন্ট তৈরি হয়েছে এটা সবার আগে দৌড়াবে ছোটটা, আর যেটা সবচেয়ে বড় যেটা ভারী সেটা পিছনে থাকবে। এইভাবে প্রত্যেক লাইনে একটা নির্দিষ্ট ব্যান্ডের রেসিডিউ পাওয়া যাবে এবং সেটা নিচ থেকে উপরের দিকে 3 প্রাইম 5 প্রাইম টু 3 প্রাইম এই ক্রমসজ্জায় সাজানো হয়। যেমন একদম নিচ থেকে আমরা যদি যাই এটা কোন লাইনে আছে, এটা এডিনিন লাইনে আছে, তাহলে এখানে এডিনিন, তারপর তার ঠিক পরে হচ্ছে থাইমিন, তার ঠিক পরে গুয়ানিন, সাইটোসিন, এডিনিন, এই যে থাইমিন, এই যে থাইমিন, এখানে গুয়ানিন, এখানে এডিনিন, এইভাবে সাজানো হবে। তাহলে এইখানে একটা ক্যাপিলারি টিউব অর ক্যাপিলারি মেথড বলা হয় এই কারণে এখানে একটা ল্যাডার অর নোন ব্যান্ডউইথের একটা ডিএনএ দেওয়া হয়। এখানে নোন ব্যান্ডউইথের ডিএনএ দেওয়া হয়। এটাকে তুমি অথবা তোমার স্কেলও বলতে পারো। তাহলে এইখানে ধরো এইখান পর্যন্ত এটা যদি 10 কিলো বেস পেয়ার হয়, এখানে যদি 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100, 110 and 120, তাহলে এইটা 10 কিলো বেস পেয়ারের মধ্যে আছে। ধরো 30, এটা 30, 31, 32 কিলো বেস পেয়ারের। এইভাবে কোনটা কত দৈর্ঘ্যের সেটাও নির্ণয় করা সম্ভব। এই সিকোয়েন্সিং এর পর এই যে আমরা সিকোয়েন্সটা পেলাম, এই সিকোয়েন্সটা তাহলে আসলে কোথাকার সিকোয়েন্স পেলাম? এটা হচ্ছে কমপ্লিমেন্টারি স্ট্র্যান্ডের সিকোয়েন্স পেলাম। তাহলে মূল স্ট্র্যান্ডটা কি হবে? কমপ্লিমেন্টারি স্ট্র্যান্ডের বিপরীত হচ্ছে মূল স্ট্র্যান্ড। তাহলে এটাই হচ্ছে মূল ডিএনএ স্ট্র্যান্ড। তাহলে আশা করছি ডিএনএ সিকোয়েন্স কিভাবে নির্ণয় করা হয় সে সম্পর্কে তোমাদের একটা মোটামুটি ধারণা তৈরি হয়েছে। এই ধারণার উপর ভিত্তি করে মলিকুলার বায়োলজির সেই বিশাল জগতে তোমরা প্রবেশ করার এবং এ সম্পর্কে আরো বিস্তারিত জানার একটা আগ্রহ তোমাদের তৈরি হবে। এইটাই ছিল আজকের ক্লাসের এই মূল উদ্দেশ্য। তাহলে কোন কাজে এই ডিএনএ সিকোয়েন্সিংটা ব্যবহার করা হয়? তোমরা জানো নানা ধরনের কাজে এই ডিএনএ সিকোয়েন্সিং ব্যবহার করা হয়। ডিএনএ সিকোয়েন্সিং, জিনোম সিকোয়েন্সিং কে আদিকালের সেই ফিঙ্গারপ্রিন্টিং এর বিকল্প বলা হয়, যেটা দ্বারা ইউনিকনেস ডিটারমিন করা হয়। যেমন ডিএনএ সিকোয়েন্সিং এর মাধ্যমে কোন নির্দিষ্ট ব্যক্তি যাকে শনাক্তকরণ করা কঠিন তাকে শনাক্তকরণ করা যায়। ডিএনএ সিকোয়েন্সিং এর মাধ্যমে পিতৃত্ব নির্ণয় করা সম্ভব। ডিএনএ সিকোয়েন্সিং এর মাধ্যমে কোন ত্রুটিপূর্ণ জিন শনাক্ত করা সম্ভব। আমরা যদি কোনো ফসলের জাত উন্নয়ন ঘটাতে চাই, উন্নত জাতের ফসল আমরা রিলিজ করতে চাই, তাহলে ডিএনএ সিকোয়েন্সিং, জিনোম সিকোয়েন্সিং খুবই গুরুত্বপূর্ণ। সেটার মাধ্যমে আমরা উন্নত জাতের ফসল রিলিজ করতে পারি এবং এই পদ্ধতি ব্যবহার করে আমাদের ধান গবেষণা ইনস্টিটিউট, আমাদের কৃষি গবেষণা ইনস্টিটিউট এ অনেক ধরনের ফসলের উন্নয়ন ঘটিয়েছে। এবং তোমরা জানো মাকসুদুল আলম নামক প্রথিতযশা বিজ্ঞানী আমাদের দেশে পাটের জিনোম সিকোয়েন্স করেছেন এবং এইগুলির মাধ্যমে তাহলে পুরো জীবনের রহস্য যদি আমরা জানতে পারি, তাহলে কোথায় কোন জায়গায় উন্নয়ন করা সম্ভব, কোন ফসলটা কোন জীবাণু দ্বারা, কোন প্যাথোজেন দ্বারা বেশি আক্রান্ত হতে পারে এবং কোন জিনের কারণে বেশি আক্রান্ত হচ্ছে, সেই জিনিসগুলি সেটা ডিটেক্ট বা নির্ণয় করা সম্ভব এবং সেই অনুসারে উন্নত জাত কিংবা রোগ প্রতিরোধীর জাত নির্ণয় করা সম্ভব। আশা করছি আজকের আলোচনা থেকে
তোমাদের এই ব্যাপারে আরো আগ্রহ তৈরি হবে এবং সেইটাই আমার একান্ত প্রত্যাশা। আজ এ পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, স্বাস্থ্যবিধি মেনে চলো। অন্য ক্লাসে আবার কথা হবে। ধন্যবাদ সবাইকে।